বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে এক্সাম ওরিয়েন্টেড একটা ক্লাস করছি আমরা। বেশ কিছুটা ক্লাস হয়েছে, কিছুটা সময় বাকি রয়েছে। স্যার ক্লাসে যাব, তবে তার আগে ছোট্ট করে এতটা মনে রাখার টেকনিক কি? এগুলো তো মুখস্থ করার কিছু নেই। এখানে তো মুখস্থ করার কিছু নেই, ওরা যা বলে দিয়েছে সেই অনুযায়ী সেই জিনিসটাকে এখানে আমি অ্যাপ্লাই করব। ওরা যেটা বলে দিয়েছে আমি সেই জিনিসটাকে এখানে অ্যাপ্লাই করব। জাস্ট এবার করতে করতে হাতে স্পিড চলে আসবে। আচ্ছা, এবং সঙ্গে প্র্যাকটিসটা রাখতে হবে। একদম, প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই হবে না। বোধহয় অনেকটা গাইড করে দেন। একদমই তাই। স্যার আমরা ক্লাসে একদম। এরপর আমরা যে জায়গাটা আসবো, এই রকম এই প্রবলেমটারই একটা কন্টিনিউয়েশন আমরা রাখবো। এরকমই এখানে আমাকে আরেকটা স্টেটমেন্ট দিচ্ছে। কি স্টেটমেন্টে রাখা হয়েছে? ডি কপিরাইট এফ, এফ ইজ ইকুয়াল টু এস, এস স্টার আন্ডারস্কোর এম। ফরমেশনে ফেলে দিই। কপিরাইট মানে আমরা কপিরাইট মানে জানি হচ্ছে গিয়ে ডি গ্রেটার দ্যান এফ, এফ ইজ ইকুয়াল টু এস, এস স্টার আন্ডারস্কোর মানে হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু এম। তাহলে কমন কে? এফ এস। তাহলে আমি যদি এখানে ইকুয়েশনটায় ফেলে দিই, আমি যদি এখানে ইকুয়েশনটায় সিঙ্গেল ফর্ম করতে চাই, ডি ইজ গ্রেটার দ্যান এফ, এফ ইজ ইকুয়াল টু এস, এস ইজ লেস দ্যান ইকুয়াল টু এম। আমি ফরমেশন পেয়ে গেলাম। কনক্লিউশন, আমাকে কনক্লিউশন কি দিচ্ছে? কনক্লিউশন দিচ্ছে ডি কপিরাইট এম। পরিষ্কার, আর এগোবে না। ডি আর এম বিপরীতমুখী সম্পর্ক, কাটো। ডি আর এম এর মধ্যে অপোজিট সাইন কাজ করছে, কেটে দাও। এফ এম, আচ্ছা এখানে হতে পারে এফ কপিরাইট আন্ডারস্কোর এম, তার মানে এফ গ্রেটার দ্যান ইকুয়াল টু এম। এফ আর এম এর মধ্যে কোনো গ্রেটার দ্যান সাইন আছে? নেই, কাট। আনসার ডি, কোনোটাই ফলো করছে না। এগুলো হচ্ছে ইনইকুয়ালিটির একটা পার্ট, ঠিক আছে। এর পরবর্তী জায়গায় আমি ইনইকুয়ালিটির আরেকটা পার্ট, সেটা পরীক্ষা হলে দিলে আমাদের খাটনি কমবে। তবে লাস্ট 3 থেকে 3.5 বছর বা 4 বছরে যদি ব্যাংকের কোশ্চেনের ট্রেন্ড দেখা যায়, তাহলে কিন্তু এবার আমি যে জিনিসটা শেখাচ্ছি সেই যেভাবেই কিন্তু ইনইকুয়ালিটিটা আসছে, যেটা কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্য অনেকটা হেল্পফুল। কীরকম? ওরা পরিষ্কার স্টেটমেন্টটা বসিয়েই দিচ্ছে। কীরকম বসিয়ে দিচ্ছে একটা দেখা যাক। একটু কাজ করতে হবে কিন্তু। কীরকম? আনসারিং ফরম্যাটটা কিন্তু সেম, ওকে, একটু আগে যেটা দেখাচ্ছিলাম। আচ্ছা চলো একটা স্টেটমেন্ট দিই। কীরকম স্টেটমেন্ট? আমাকে বলছে এ গ্রেটার দ্যান বি, না, এ ইজ ইকুয়াল টু বি গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান ডি। আরেকটা ইকুয়েশন দিচ্ছে ই লেস দ্যান সি। হলো, আমি আসছি। এই দুটো ইকুয়েশনকে আমার সেম জায়গায় রাখতে হবে, একটা সেম জায়গায় নিয়ে আসতে হবে। কীরকম? দেখো, প্রথম ইকুয়েশনটা যেমন আছে আরেকবার লেখো। এ ইজ ইকুয়াল টু বি গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান ডি। হয়ে গেল তো? এবার আবার বলছে এখানে ই লেস দ্যান সি। কথাটা কি ঘোরাও, ই লেস দ্যান সি। আমি যদি কথাটাকে ঘুরিয়ে দিই, সি গ্রেটার দ্যান ই, সি গ্রেটার দ্যান ই, তাহলে এই সিটা আর এই সিটা কমন, গ্রেটার দ্যান ই। খেয়াল করে দেখো, এখানে কিন্তু এ ইজ ইকুয়াল টু বি গ্রেটার দ্যান সি ইজ গ্রেটার দ্যান ই। কিন্তু আমি এখানে সব সম্পর্ক বলতে পারলেও কিন্তু ডি আর ই এর মধ্যে কোনো সম্পর্ক বলা যাবে না, কারণ সি ডি এর থেকেও বড়, সি ডি এর থেকেও বড়, সি ই এর থেকেও বড়। এবার ডি ই এর মধ্যে কি সম্পর্ক? আমি আমার ভাইয়ের থেকেও বড়, আমি আমার বোনের থেকেও বড়। তাদের দুজনের মধ্যে কে বড় জানি না। এবার কনক্লুশন কি রাখছে দেখো। 1 নম্বর, ই লেস দ্যান এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ইজ ইকুয়াল টু বি ইজ গ্রেটার দ্যান সি ইজ গ্রেটার দ্যান ই। তার মানে হিসাব দেখতে গেলে এ ইজ গ্রেটার দ্যান ই, ঘুরিয়ে দাও, ই ইজ লেস দ্যান এ, কারেক্ট। 2 নম্বর কি বলছে? 2 নম্বর বলছে ডি লেস দ্যান ই, ডি লেস দ্যান ই। আমি প্রথমেই বলেছি ডি আর ই এর মধ্যে কোনো সম্পর্ক আমরা বলতে পারবো না। তাহলে ফার্স্ট কনক্লুশন ফলো করছে, সেকেন্ড এটা ফলো করছে না। আনসার এ। তাহলে এই ধরনের জিনিস দিলে পরীক্ষা হলে আমার খাটনি কমবে, ফাইন। আরেকটা দেখাই, এরকম আরেকটা দেখাই, তারপর আমি অ্যারিথমেটিক্যাল পার্টে আসবো। স্টেটমেন্টের ক্ষেত্রে যদি আমাকে এরকম কোনো স্টেটমেন্ট দেওয়া হয়
এ গ্রেটার দ্যান বি ইজ ইকুয়াল টু সি, আরেকটা দিচ্ছে ডি ইজ লেস দ্যান সি ইজ গ্রেটার দ্যান ই। ইকুয়েশনটাকে আমি এক জায়গায় আনবো কি করে, ভালো করে বোঝো। এ গ্রেটার দ্যান বি ইজ ইকুয়াল টু সি, এটা বলেই দেওয়া আছে। এবার তুমি একটা জায়গায় দেখো ডি লেস দ্যান সি, কথাটাকে ঘোরাও তো, সি ইজ গ্রেটার দ্যান ই, সরি সি ইজ গ্রেটার দ্যান ডি, সি ইজ গ্রেটার দ্যান ডি। আবার বলছে সি ইজ গ্রেটার দ্যান ই, সি ইজ গ্রেটার দ্যান ই। তাহলে আবার এখানে ডি ই এর মধ্যে কোনো সম্পর্ক আনতে পারছি না, পারছি কি, পারছি না। তো ফাইন, কনক্লুশন কি দিচ্ছে দেখো, নাম্বার ওয়ানে রাখছে ডি লেস দ্যান এ। আমরা এখানে দেখতে পাচ্ছি এ গ্রেটার দ্যান ডি, এ আর ডি এর মধ্যে শুধুমাত্র গ্রেটার দ্যানের সাইন কাজ করছে, তার মানে এ গ্রেটার দ্যান ডি, ঘুরিয়ে বললে ডি লেস দ্যান এ। ফাইন, কারেক্ট। কনক্লুশন নাম্বার 2 আমাকে বলছে ই লেস দ্যান এ। আমরা এখানেও দেখতে পাচ্ছি এ আর ই এর মধ্যে গ্রেটার দ্যান সাইন, তার মানে এ ইজ গ্রেটার দ্যান ই, ভাইস ভার্সা ই ইজ লেস দ্যান এ, বোথ আর কারেক্ট, আনসার হলো ই। তার মানে যে পোর্শনটা বলছিলাম, এই ধরনের প্রবলেম দিলে পরীক্ষা হলে কিন্তু আমার সময়টা কম লাগবে, এবং লাস্ট 3.5 থেকে 4 বছর, হ্যাঁ 4 বছর তো বলাই চলেই, কারণ 4 বছরের এক্সপিরিয়েন্স দেখলে এই ধরনের কোশ্চেনই কিন্তু আমার ইনইকুয়ালিটিতে তুলছে পরীক্ষা হলে। আসো এবারে একটু তোমাদেরকে, আমি ম্যাথের লোক নই, কিন্তু ম্যাথামেটিক্যাল অপারেশন যখন শেখালাম সঙ্গে কিছু অ্যারিথমেটিক্যাল প্রবলেমও আমাকে দেখাতে হবে, কারণ সেই জিনিসগুলো পরীক্ষা হলে কিন্তু ম্যাটার করে। এরকম একটা কোশ্চেন আমি তোমাদের দেখাই। আমাকে একটা কোশ্চেন WBCS মেনে ছিল, যে কোশ্চেনটা কিন্তু সেই সময় স্টুডেন্টদের পাড়াটা চাপ ছিল, ভাষার মারপ্যাচ। আমরা ভাষার মারপ্যাচ যে কথাটাকে বলি, ভাষার মারপ্যাচ কিন্তু ছিল। কীরকম, কোশ্চেনটা একটু মন দিয়ে শুনতে হবে। এ বার্ড শুটার ওয়াজ আস্কড হাউ মেনি বার্ডস হি হ্যাড ইন দ্য ব্যাগ। একজন পাখি শিকারীকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার ব্যাগে কতগুলো পাখি আছে। তিনি উত্তর দিচ্ছেন দেয়ার আর অল স্প্যারো বাট 6, এই কথাগুলো লিখি, অল স্প্যারো বাট 6, all pigeon but 6, all duck but 6 বলে মুচকি হেসে চলে গেছে। এবার কতগুলো পাখি আছে এটা বুঝতে হবে। অল স্প্যারো বাট 6 কথাটার মানে কি? অল স্প্যারো বাট 6 কথাটার মানে হচ্ছে স্প্যারো বাদ দিয়ে 6টা। অল স্প্যারো বাট 6 মানে স্প্যারো বাদ দিয়ে 6টা। অল পিজিয়ন বাট 6 মানে, অল পিজিয়ন বাট 6 মানে পিজিয়ন বাদ দিয়ে 6টা। আর অল ডাক বাট 6 মানে ডাক বাদ দিয়ে 6টা। তাহলে আমি এখানে কতগুলো পাখি পেয়েছি? স্প্যারো, পিজিয়ন, ডাক। তাহলে অল স্প্যারো বাট 6 মানে স্প্যারো বাদ দিয়ে যারা রয়েছে তাদের যোগফল হচ্ছে 6, তার মানে পিজিয়ন প্লাস ডাক ইজ ইকুয়াল টু 6। অল পিজিয়ন বাট 6 মানে পিজিয়ন বাদ দিয়ে 6টা, পিজিয়ন বাদ দিয়ে কে রয়েছে? ডাক প্লাস স্প্যারো 6টা। এরপর অল ডাক বাট 6, ডাক বাদ দিয়ে দাও, ডাক বাদ দিয়ে 6টা, বাকি রয়েছে কি? স্প্যারো প্লাস পিজিয়ন ইজ ইকুয়াল টু 6। কতগুলো পাখি রয়েছে খেয়াল করব, পিজিয়ন রয়েছে 2টো, ডাক রয়েছে 2টো, স্প্যারো রয়েছে 2টো, 2 কমন নাও। স্প্যারো প্লাস পিজিয়ন প্লাস ডাক, 2 কমন নিয়ে স্প্যারো প্লাস পিজিয়ন প্লাস ডাক ইজ ইকুয়াল টু 18। 2 দিয়ে 18কে কাটো 9, তাহলে স্প্যারো প্লাস পিজিয়ন প্লাস ডাক সব মিলিয়ে কতগুলো পাখি রয়েছে? সব মিলিয়ে কতগুলো পাখি রয়েছে? সব মিলিয়ে পাখি রয়েছে 9টা। ভাষার মারপ্যাচ বুঝতে হবে। এরপর কিছু প্রবলেম থাকে যেগুলো যদি তুমি একটু সিনসিয়ারলি পড়াশোনা করো তুমি কিন্তু সেগুলো 10 সেকেন্ডে নামাতে পারবে। আর যদি তোমার পড়াশোনা ঠিকঠাকভাবে না থাকে, প্র্যাকটিসে না থাকো, কিন্তু 1 মিনিট দিয়ে দেবে। আমার কাছে একটা কোশ্চেন থাকতে পারে, হোয়াট উইল বি দ্য সাম অফ, হোয়াট উইল বি দ্য সাম অফ 2 consecutive even numbers, what will be the sum of 2 consecutive even numbers the difference of whose square is 84?
বলছে দুটো কনজিকিউটিভ ইভেন নাম্বারের যোগফল কত হবে যাদের স্কোয়ারের ডিফারেন্স হচ্ছে 84। তোমার যদি এটা আমরা টিচাররা বলে থাকি কম্পিটিটিভ এক্সাম তুমি যতদিন ডিল করবে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার স্কোয়ার, এটা আমি কিন্তু নাম্বার সিরিজ চ্যাপ্টার করানোর দিনও বলেছিলাম, এবং 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার কিউব কণ্ঠস্থ রাখতে হবে। যদি তুমি এটা কণ্ঠস্থ রাখতে পারো তাহলে 22-এর স্কোয়ার 484, 20 স্কোয়ার 400, অটোমেটিক চয়েসে ডিফারেন্স বেরিয়ে এলো 84, এদের দুজনের সামেশন হচ্ছে 42, আনসার 42। যদি এটা তোমার মনে থাকে, কিন্তু যদি মনে না থাকে পরীক্ষা লিখে ছেড়ে দিয়ে আসবে না। দুটো কনজিকিউটিভ ইভেন নাম্বার, একটা নাম্বার ধরলাম এক্স, একটা নাম্বার হচ্ছে x+2, ঠিক আছে, এদের স্কোয়ারের ডিফারেন্স কত? এদের স্কোয়ারের ডিফারেন্স 84। চলো বড়কে x+2, বড় নাম্বার থেকে বড় নাম্বারের স্কোয়ার থেকে ছোট নাম্বারের স্কোয়ার বাদ দিলে 84, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ছোটোবেলায় আমরা শিখেছিলাম স্কুলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মনে রাখাটা সুবিধা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 84। তাহলে মাইনাস এক্স প্লাস এক্স কাটলো, এই দুইটা যদি এ পাশে যায় x+2 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 42, আনসার বেরিয়ে গেল। তার মানে এবার তোমরা কোনটা নিয়ে এগোবে, সেটা কিন্তু তোমাদের হাতে, ঠিক আছে। সেক্ষেত্রে টাইমটা কিন্তু ম্যাটার করবে। এবার এই প্রবলেম করতে করতে আমরা আর একটা স্ট্যান্ডার্ড প্রবলেমে আসতে পারি। কীরকম স্ট্যান্ডার্ড প্রবলেম? কোশ্চেনটা একটু লেন্দি, একটু মন দিয়ে শুনতে হবে। ইন এ সার্টেন অফিস 1/3 অফ দ্য ওয়ার্কার আর ওম্যান, half of the women are married and 1/3 of the married women have children. If 3/4 of the men are married and 2/3 of the married men have children, then what part of the worker are without children? Please be careful. Men, আমাকে প্রথমে হচ্ছে 1/3 of the worker are women, আমি আগে women ধরে কাজ করি। আচ্ছা women যদি 1/3 হয় তাহলে মেন কত হবে? পরিষ্কার হিসাব 2/3, তিনজনের মধ্যে একটি মেয়ে, বাকি দুটো কি ছেলে, হয়ে গেল। এবার আমাকে বলছে হাফ অফ দ্য ওম্যান আর ম্যারিড অ্যান্ড 1/3 অফ দ্য ম্যারিড ওম্যান হ্যাভ চিলড্রেন। চলো কত অংশের চিলড্রেন আছে? 1/18, রেখে দাও, কিচ্ছু করতে হবে না, যেমন আছে থাক। 1/3 হচ্ছে আমার ওম্যান, যার হাফ বিয়ে করেছে তাদের আবার 1/3 চিলড্রেন আছে, থাক। এবার বলছে মেন কত? 2/3। এবার বলছে এর কত ম্যারেড? 3/4 অফ দ্য মেন আর ম্যারেড অ্যান্ড 2/3 অফ দ্য ম্যারেড মেন হ্যাভ চিলড্রেন। চিলড্রেন আছে কত? নিজের সুবিধার্থে আমরা অনেক কাজ করি, দুমদাম এখানে কেটে দেবে না। কীরকম? আমি জাস্ট একটা কাটাকাটি করব, 2 দিয়ে 4কে কাটলে 2, রেখে দাও। ও স্যার 3 তো কাটবে, 2 তো কাটবে না, কাটবো না, তাহলে আমার প্রবলেম লেন্দি হবে। তাহলে হিসেব মতো দেখতে গেলে 3 × 2 6, 3 × 2 × 3 18, এই পোর্শনটাকে আমি নিচের পোর্শনটাকে সেম রাখলাম। তাহলে 1/18 ওম্যান চিলড্রেন আছে, 6/18 মেন চিলড্রেন আছে। তাহলে আমি যদি যোগ করি 7/18 পোর্শনের চিলড্রেন আছে। চিলড্রেন নেই কতজনের? চিলড্রেন নেই কতজনের? টোটাল পার্সন থেকে বাদ দাও, টোটাল মানে ফ্র্যাকশনের ক্ষেত্রে টোটাল কত ধরা হয়? 1। তাহলে 1 - 7/18, 1 - 7/18 দ্যাট ইজ ইকুয়াল টু 11/18। তাহলে এই 11/18 এই অংশের স্টুডেন্ট মানে ওয়ার্কারদের চিলড্রেন নেই, হয়ে গেল, গল্প শেষ। ম্যাথামেটিক্সের অনেক ফর্মুলা কিন্তু আমাকে এখানে অ্যাপ্লাই করতে হয়। কীরকম ম্যাথামেটিক্সের ফর্মুলা? দেখা যেতে পারে যেমন বলছে দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গুলার সারফেস আর বোথ ইনক্রিজড বাই 20%। এটা রেক্ট্যাঙ্গুলার সারফেস, ধরো লেন্থ ব্রেথ বলছে বোথ ইনক্রিজ বাই 20%। বাই হাউ মাচ ইজ দ্য এরিয়া ইনক্রিজড? এরিয়াটা কত বাড়বে? বলছে আমি এই লাইনটাকে 20% বাড়াবো, আমি এই লাইনটাকে 20% বাড়াবো,
আমি এই লাইনটাকে 20% বাড়াবো, আমি এই লাইনটাকে 20% বাড়াবো, তাতে আমার এরিয়ায় কি চেঞ্জ হবে? কি করা যায়? এটাকে 10 ধরি, এটাকে 8 ধরি, এটাকে 10, এটাকে 8, তাহলে হিসেব মতো দেখতে গেলে 10-এর 20% বাড়াও, 8-এর 20% বাড়াও, করবে নাকি? পরীক্ষা হলে এসব করতে গেলে আর পরীক্ষা শেষ হবে না, তাই তো? তাহলে লেন্থ ব্রেথ দুটোই কিন্তু কত করে বাড়ছে? 20% করে ইনক্রিজ করছে, তাই তো? ভালো কথা, ইনক্রিজ করলো। আর ইনক্রিজ করার পর এরিয়া কত? ফর্মুলাটা মনে করো, ম্যাথামেটিক্সের স্যারেরা শিখিয়েছিলেন। এরিয়া ইনক্রিজ করার ফর্মুলাটা কি? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, মনে পড়ে? নিশ্চয়ই স্যারেরা শিখিয়েছিলেন এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে লেন্থ ব্রেথ লেন্থ যাই হোক না কেন, কোনো সমস্যা নেই। তাহলে এক্স এখানে আসছে 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 বাই 100, কাটো, জিরোগুলো কেটে দিলাম, তাহলে 40 প্লাস 4 দ্যাট ইজ ইকুয়াল টু 44%। তাহলে এরিয়া কত পার্সেন্ট বাড়লো? 44। আর লিখবে নাকি ওরকম 10, 8 বা ওরকম কোনো নাম্বার? ওসব জিনিস কারা লেখে? যারা শিক্ষানবিশ, যারা কম্পিটিটিভ এক্সাম সম্বন্ধে জানে না, ওখানে বেড়াতে যায়, তারা করে। আমাদের মতো কম্পিটিটিভ এক্সাম সম্বন্ধে যারা একটু হলেও জানি, তারা কিন্তু এ ধরনের কাজ করব না। লাস্ট প্রবলেম আজকে আমাদের জন্য, এবার একটা ভালো প্রবলেম দেখাই। সেটা হচ্ছে আ ম্যান কমপ্লিট আ জার্নি ইন 10 আওয়ার। আমি কোনো একটা জায়গায় কোনো একটা জার্নি কমপ্লিট করেছি 10 আওয়ার। হি ট্রাভেলস ফার্স্ট হাফ অফ দ্য জার্নি অ্যাট দ্য রেট অফ 21 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড সেকেন্ড হাফ অ্যাট দ্য রেট অফ 24 কিলোমিটার পার আওয়ার। ফাইন্ড দ্য টোটাল জার্নি ইন কিলোমিটার। 10 ঘন্টা জার্নি করেছি, প্রথম 5 ঘন্টা 21 কিলোমিটার বেগে গেছি, পরের 5 ঘন্টা 24 কিলোমিটার বেগে গেছি। তাহলে স্টুডেন্টরা এখানে কি করে? 21 ইন্টু 5, তারপর 24 ইন্টু 5 যোগ করে দিলে হয়ে গেল। না, করা যাবে না। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি? 2xy বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, অ্যাভারেজ স্পিড বার করো, 2 ইন্টু 21 ইন্টু 24, তাহলে হিসাব আসছে 2 ইন্টু 21 ইন্টু 24, তাহলে নিচে আসছে 21 ইন্টু 24। আমি যদি এখানে হিসেব করি 22.4 আসে। এই কাটাকাটি তোমরা করতে পারবে, এটা আমি করে দেখাচ্ছি না। তাহলে আমার এন্টায়ার জার্নিতে আমার অ্যাভারেজ স্পিড কত? 22.4 কিলোমিটার। 10 ঘন্টা গুণ করো, তাহলে আমি কতটা রাস্তায় গেছি? 224 কিলোমিটার। উপস্থিত বুদ্ধি খাটাতে হবে। লাস্ট একটা কথা বলে দিই, যে কোশ্চেনটা পরীক্ষা হলে WBCS খুব রিপিট করে, সেটা হচ্ছে একটা টেলিফোনের ডায়ালে যতগুলো নাম্বার আছে তার গুণফল কত? 9 ফ্যাক্টোরিয়াল? না, একটা জিনিস সিম্পলি মনে রাখো, ওখানে একটা জিরো আছে। জিরো থাকা মানে সবাইকে জিরো করে দেবে, সো আনসার উইল বি 0। এতক্ষণ আমরা যেটা শিখলাম সবটাই শর্টকাট মেথডে, একদম। যাতে টাইমটা আমাদের এক্সাম হলে লাগে, খুব কম কম লাগে। লাগে, খুব কম সময় আমরা এটা সলভ করতে পারি। একদমই তাই। একদম। এবং প্র্যাকটিস, যেটা স্যার প্রথম থেকেই বলছিলেন যে প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো উপায় নেই, সঙ্গে রাইস এডুকেশন তো থাকছে। স্যার টাইম আপ, সো আজকে আমাদের এখানেই থামতে হচ্ছে। ডেফিনেটলি আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আপনারাও সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চেতনা টিভি। নমস্কার।